হ্যালো এভরিওয়ান, আজ যে সাবজেক্টটা আমরা শুরু করতে চলেছি সেটা হচ্ছে কি সার্কিট থিওরি। সার্কিট থিওরি হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সবচেয়ে বেসিক সাবজেক্ট, যার কনসেপ্ট ছাড়া আমরা অন্যান্য সাবজেক্ট যেমন মেশিন, পাওয়ার সিস্টেম, ইলেকট্রনিক্সের কোনো সাবজেক্ট আমরা কল্পনাও করতে পারি না। তো ওই জন্য সার্কিট থিওরি জানাটা হচ্ছে খুব নেসেসিটি। প্রত্যেকটা স্টুডেন্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আমি আশা করব সার্কিট থিওরি ওর কাছে খুবই ইজি যেন মনে হয়। আমি পরবর্তী যে ভিডিওগুলো বানাবো সেগুলো সেইভাবেই বানাবো যাতে সার্কিট থিওরির সমস্ত কনসেপ্ট জলের মতো পরিষ্কার হয়ে যায়। তো এর জন্য আমাকে কী করতে হবে, আমার এই প্রত্যেকটা ভিডিও দেখতে হবে এবং তার সাথে সাথে আমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। কারণ এই যে কোর্সটা আমি ডিজাইন করেছি সবার হেল্পের জন্য, এই কোর্সের মধ্যে প্রচুর পরিমাণে এক্সাম্পল দেখানো আমার পক্ষে সম্ভব নয়। তো আমি যে ইম্পর্টেন্ট এক্সাম্পলগুলো রয়েছে বা যেগুলো থেকে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হতে পারে সেইগুলোকে আমি কি করব, কভার করার চেষ্টা করব এবং আশা করব প্রত্যেকে কি করবে, অন্যান্য যে এক্সাম্পলগুলো রয়েছে বিভিন্ন বুকস থেকে ওরা প্র্যাকটিস করবে। কারো যদি কোনো ডাউট থাকে প্রত্যেকটা ভিডিওর নিচে, ইন্ডিভিজুয়াল ভিডিওর নিচে যদি পোস্ট করে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব ওটা রিপ্লাই করে দেওয়া, যে ওই ডাউটটা কী করে সলভ করা যায়। তো ডাউট সলভিংয়ের চেষ্টা আমি করব। তো আশা করব প্রত্যেকে এতে কোঅপারেট করবে। এবার সার্কিট থিওরিতে যদি ফিরে আসি, সার্কিট থিওরি শিখতে গেলে আমাকে সার্কিট থিওরি বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের যে বেসিক দুটো জিনিস, সেটা হচ্ছে কি ভোল্টেজ আর কারেন্ট, এই দুটো সম্বন্ধে আমাকে আগে নলেজ রাখতে হবে। তো ভোল্টেজ অ্যান্ড কারেন্ট এই দুটো সম্বন্ধে সবাই শুনে এসছে ছোটোবেলা থেকে, যাদের বাড়িতে ইলেকট্রিসিটি আছে বা না আছে ভোল্টেজ কারেন্ট সম্বন্ধে প্রত্যেকে এই টার্ম দুটো সম্বন্ধে শুনেছে। এবং যারা মাধ্যমিক বা এইচএস যারাই পড়েছে তারা ভোল্টেজ এবং কারেন্ট কী জিনিস বা এই টার্ম দুটোর অ্যাপ্লিকেশান কী সেটা প্রত্যেকেই জানে। কিন্তু এখানে আমরা কি একদম বেসিক লেভেল থেকে স্টার্ট করব পুরো কোর্সটা, যাতে এই ভোল্টেজ কারেন্ট সম্বন্ধে কারো যদি কনসেপ্টে কোনো প্রবলেম প্রিভিয়াসলি থেকে থাকে সেটা যাতে ক্লিয়ার হয়ে যায়। কারণ ভোল্টেজ কারেন্টের কনসেপ্ট যদি ক্লিয়ার না হয়, সার্কিট থিওরি পরবর্তী বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পরবর্তী যে সাবজেক্টগুলো প্রত্যেকটা জায়গায় গিয়ে আমরা হোঁচট খাবো। তো ভোল্টেজ এবং কারেন্ট যখন আমি কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব, আমরা একদম কী করব, একদমই বেসিক লেভেল থেকে ওটা স্টার্ট করব। সে বেসিক লেভেলটা কী হচ্ছে, সেটা হচ্ছে অ্যাটমিক লেভেল। আমরা ছোট ক্লাসে পড়াশোনা কি করেছি, অ্যাটম হচ্ছে সবচেয়ে ছোট এলিমেন্ট একটা মেটেরিয়ালের মধ্যে, সবচেয়ে ছোট জিনিসটা কি অ্যাটম। তাই সেই অ্যাটমের অ্যাটমিক লেভেল থেকে যখন আমরা জিনিসটা বুঝবো তখন আমাদের কাছে পুরো পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে ব্যাপার আমার অ্যাটমিক লেভেল থেকে মানে কি অ্যাটমিক স্ট্রাকচার আমাকে তাহলে জানতে হবে। অ্যাটমিক স্ট্রাকচার বেসিক সবাই জানে। তো শুরু করি যদি, তাহলে একটা অ্যাটমিক স্ট্রাকচার কী থাকে, ইনার সার্কেলে কী থাকে, একটা নিউক্লিয়াস থাকে, এটাকে আমরা কি বলি, নিউক্লিয়াস, যার মধ্যে কি থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে। কি থাকে, প্রোটন আর নিউট্রন। এর বাইরের কি থাকে না, ইলেকট্রন থাকে। ইলেকট্রনগুলো একটা অরবিটে আমার নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকে। এটা হচ্ছে ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট অ্যান্ড ফোর্থ অরবিট। আরও অরবিট থাকতে পারে, সেটা প্রবলেমের বিষয় নয়। আপাতত ফোর্থ অরবিট। কেন এইরকম ছবিটা আঁকছি সেটা একটু পরে আমি পরিষ্কার করে দিচ্ছি। এবার হচ্ছে এই অরবিটগুলোতে কী থাকে, ইলেকট্রন থাকে। আমরা কি জানি, ফার্স্ট অরবিটে ম্যাক্সিমাম কটা থাকতে পারে, দুটো। সেকেন্ড অরবিটে কটা থাকতে পারে, 8টা। 1 2 3 4 5 6 7 অ্যান্ড 8। থার্ড অরবিটে কটা ম্যাক্সিমাম থাকতে পারে না, 18টা। 1 2 3 4 5 17 অ্যান্ড 18, র্যান্ডামলি এঁকে দিলাম। তো এইভাবে সিকোয়েন্স চলতে থাকে। এবার আমি যে অ্যাটমিক স্ট্রাকচারটা আঁকছি এটা কোনো একটা মেটেরিয়ালে আঁকার চেষ্টা করছি। সেই মেটেরিয়ালটা কি, সেই মেটেরিয়ালটা হচ্ছে কি কপার। মেটেরিয়ালটা কি হচ্ছে না, কপার। কপারের টোটাল নাম্বার অফ প্রোটন আর ইলেকট্রন কত, অ্যাটমিক নাম্বার কত, 29। তাহলে প্রোটন কটা থাকবে, যতগুলো প্রোটন থাকবে ততগুলো ইলেকট্রন থাকবে, সেটা হচ্ছে কত, 29। তাহলে প্রোটন কটা হবে, 29, আর ইলেকট্রন কটা 29। আমার অলরেডি কটা হয়ে গেছে, দুটো হয়ে গেছে। এখানে 8টা, 10টা আর 18টা, মানে 28টা 29, 29 মানে আর একটা বাইরে থাকবে। তো লাস্ট অরবিটে কী হচ্ছে, একটা মাত্র ইলেকট্রন থাকছে। এই লাস্ট অরবিটটাকে আমরা কী বলি, এটাকে বলি ভ্যালেন্স অরবিট। এটাকে কী বলি, ভ্যালেন্স অরবিট। আর ভ্যালেন্স অরবিটে যে ইলেকট্রন থাকে তাকে আমরা কী বলি, ভ্যালেন্স ইলেকট্রন। কী বলি, ভ্যালেন্স ইলেকট্রন। এটাকে বলি ভ্যালেন্স ইলেকট্রন।
এই লাস্ট অরবিটে যে ভ্যালেন্স ইলেকট্রনটা থাকে, এই ইলেকট্রনটাই একটা থাকুক বা দুটো থাকুক, এই ইলেকট্রনটা মেনলি কী হিসেবে কাজ করে? ফ্রি ইলেকট্রন হিসেবে কাজ করে। মেনলি কী হিসেবে কাজ করে? না ফ্রি ইলেকট্রন হিসেবে কাজ করে। তো এই ইলেকট্রনটা হঠাৎ ফ্রি ইলেকট্রনই বা বলছি কেন? কপারের ক্ষেত্রেই কেন ফ্রি ইলেকট্রন, অন্য কারো ক্ষেত্রে নয়? না ফ্রি ইলেকট্রন এই কারণেই বলছি, কারণ এর উপরে কী হয় না, যে নিউক্লিয়ার ফোর্সটা, যে মাঝে যে নিউক্লিয়াস রয়েছে, সেই নিউক্লিয়াস থেকে কী হয়, ইলেকট্রনগুলোর উপরে একটা ফোর্স কাজ করে, সেটাকে আমরা কী বলি? নিউক্লিয়ার ফোর্স। এবার সেটা যত ভিতরের দিকের ইলেকট্রন হবে তার উপর ফোর্সটা অবশ্যই বেশি কাজ করবে, কারণ সামনে আছে, এটা বেশি ফোর্স কাজ করবে। যত দূরে যাবে তার ফোর্সটা তত কী হবে? উইক হয়ে যাবে, তত কী হবে? উইক হয়ে যাবে। এবার লাস্ট অরবিটে যে ইলেকট্রনটা থাকে তার উপরে কী হয়? এই নিউক্লিয়ার ফোর্সটা উইক হয়ে যায়, নিউক্লিয়ার ফোর্সটা খুবই দুর্বল হয়ে যায়। ঠিক আছে, বোঝা গেল? এবার নিউক্লিয়ার ফোর্স যখন উইক, তাহলে এর মধ্যে কি বাউন্ডেশনটা কম, এর মধ্যে ফোর্সটা কম, তাহলে একে কী করি? যদি একটু এনার্জি এক্সট্রা এর মধ্যে দিয়ে দিই, তাহলে কী হবে? এই ইলেকট্রনটা এই বাউন্ডারি থেকে বেরিয়ে বাইরে চলে যাবে, অ্যাটমিক স্ট্রাকচারের বাইরে চলে যাবে। বোঝা গেল? এবার অ্যাটমিক স্ট্রাকচার যদি বাইরে চলে যায়, তখন এটাকে আমি কী বলতে পারবো? ফ্রি ইলেকট্রন। আর যেহেতু অ্যাটমটার মধ্যে কী দাঁড়াচ্ছে আমার? অনেকগুলো, যতগুলো ইলেকট্রন আছে ততগুলো প্রোটন আছে, তার নাম্বার অফ ইলেকট্রন প্রোটন যেহেতু সমান সমান, এবং ইলেকট্রন এবং প্রোটনের ইলেকট্রিক চার্জ যেহেতু সেম থাকে, তো দুটো কী হয়? এটা পজিটিভ, এটা নেগেটিভ, দুটো যোগ হয়ে কী হয়ে যায়? জিরো হয়ে যায়। দুটো যোগ হয়ে কী হয়? জিরো হয়ে যায়। তো এই কারণে একটা কমপ্লিট অ্যাটমের কী হয়? সবসময় চার্জ ফ্রি হয় বা নিউট্রাল চার্জ, নিউট্রাল চার্জের পরিণত থাকে। কিন্তু যখনই একটা ইলেকট্রন বাইরে চলে যাবে, তখন কী হবে? এখানে একটা ইলেকট্রনের শর্টেজ হয়ে যাবে, তাহলে নাম্বার অফ প্রোটন কী হবে? বেশি হয়ে যাবে, নাম্বার অফ ইলেকট্রন থাকে, তাহলে এটা কী হবে? পজিটিভ চার্জে কনভার্ট হয়ে যাবে, আর এইটা যেটা বাইরে চলে গেলো সেটা কী হয়ে গেলো? নেগেটিভ চার্জে কনভার্ট হয়ে গেল। তাহলে এবার পজিটিভ চার্জ হয়ে গেল, এটা নেগেটিভ চার্জ হয়ে গেল। তাহলে এই স্ট্রাকচারটা যেখানে পজিটিভে কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে তখন এটাকে কী বলবো আমরা? এটা কি বলবো? আয়ন। তখন কি বলবো? আয়ন। তাহলে কি বোঝা গেল? না লাস্ট অরবিটে যে ইলেকট্রনটা থাকে সেটা কি করে? ফ্রি ইলেকট্রন হিসেবে কাজ করে। তা এর মানে কি সব মেটেরিয়ালে কি ফ্রি ইলেকট্রন পাওয়া যায়? না, পাওয়া যায় না। কাদের ক্ষেত্রে পাওয়া যায়? না যেসব মেটেরিয়ালের ক্ষেত্রে নিউক্লিয়ার ফোর্সটা উইক লাস্ট অরবিটের জন্য, সেই সব মেটেরিয়ালে কি হয়? আমাদের ফ্রি ইলেকট্রন অ্যাভেলেবেল থাকে, বা লাস্ট অরবিটের ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রন হিসেবে বিহেভ করে। আর যেসব মেটেরিয়ালে এরকম ফ্রি ইলেকট্রন পাওয়া যায়, সেই সব মেটেরিয়ালকে আমরা কি বলি? গুড কন্ডাক্টর বলি। কি বলি? গুড কন্ডাক্টর বা কন্ডাক্টিভ মেটেরিয়াল বলা হয়। কী বলা হয়? কন্ডাক্টিভ মেটেরিয়াল। তা কন্ডাক্টিভ মেটেরিয়ালের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন অ্যাভেলেবেল থাকে। তার মধ্যে মোস্ট ইউজড কন্ডাক্টিভ মেটেরিয়াল কি না? সেটা হচ্ছে কপার। আমাদের বাড়িতে যে যত রকমের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট থাকে, সেখানে ম্যাক্সিমাম জায়গায় কী হয়? কপার ইউজ হয়, নাহলে অ্যালুমিনিয়াম ইউজ হয়। ওই জন্য কপারের এক্সাম্পলটা আমি এতক্ষণ বুঝালাম। বোঝা গেল? এবার এই ফ্রি ইলেকট্রনগুলো নিয়ে আমরা করবোটা কি, সেটা আমাদের বুঝতে হবে। এবার মনে করি একটা মেটালিক ওয়্যার, কপারের, এটা কপারের একটা মেটালিক ওয়্যার। তো এর মধ্যে কি আছে? প্রচুর ফ্রি ইলেকট্রন আছে, ঠিক আছে? তো সেই ফ্রি ইলেকট্রনগুলো কীভাবে থাকে? র্যান্ডাম অর্ডারে থাকে। কীভাবে থাকে? এবং র্যান্ডাম অর্ডারে থাকে, যে যেদিকে পারে থাকে। র্যান্ডাম অর্ডারে থাকলো। এবার কি হয়? যেহেতু যে কোনো এই মেটালিক স্ট্রিপটা একটা টেম্পারেচারে আছে, তো টেম্পারেচারও এক ধরনের সোর্স অফ এনার্জি। তা সেই এনার্জির জন্য ইনপুট হওয়ার জন্যই এই ইলেকট্রনগুলো অ্যাভেলেবেল হয়েছে, ফ্রি ইলেকট্রনগুলো অ্যাভেলেবেল হয়েছে। এবার ওই সেম এনার্জির জন্য কী হয়? এগুলো ধীরে ধীরে মুভ করতে থাকে, র্যান্ডাম অর্ডারে মুভ করতে থাকে। তো মুভ করলে কী হবে? তখন এই ইলেকট্রনটা একে গিয়ে ধাক্কা দেবে, সে আবার কী করবে? একে ধাক্কা দেবে, ততক্ষণে এ আবার এদিকে চলে আসবে, তারপরে এখানে চলে যাবে, এখানে চলে যাবে। এইভাবে র্যান্ডাম অর্ডারে ইলেকট্রনগুলো প্রত্যেকটা মুভ করতে থাকে। তো একটা সিঙ্গেল ইলেকট্রনের যে র্যান্ডাম মুভমেন্ট হয়, তার যে অ্যাভারেজ ভ্যালোসিটি পাওয়া যায়, সেটাকে আমরা কি বলি? ফার্মি ভেলোসিটি। তাহলে কী বলা হয়? এটাকে বলা হয় ফার্মি ভেলোসিটি। ফার্মি ভেলোসিটি, যেটাকে কি বলছি না? অ্যাভারেজ ভেলোসিটি অফ এ ইলেকট্রন
ইন র্যান্ডাম মোশন। অ্যাভারেজ ভেলোসিটি অফ এ ইলেকট্রন ইন র্যান্ডাম মোশন। ঠিক আছে, বোঝা গেল। এবার যদি আমি কি করি, এখানে একটা পজিটিভ প্লেট রাখি আর এদিকে একটা নেগেটিভ প্লেট রাখি, তাহলে ইলেকট্রন যেহেতু নেগেটিভলি চার্জ, এই নেগেটিভ প্লেট কী করবে না ইলেকট্রনগুলোকে এদিকে পুশ করবে, আর পজিটিভ প্লেট কী করবে ইলেকট্রনগুলোকে এদিকে অ্যাট্রাক্ট করবে। তাহলে যে র্যান্ডাম অর্ডারে আমার ইলেকট্রনগুলো মুভ করছিল সেটা কী হবে, একটা ইউনি ডাইরেকশনাল হয়ে যাবে। কী হবে, একটা ইউনি ডাইরেকশনাল হয়ে যাবে নেগেটিভ প্লেট থেকে পজিটিভ প্লেটের দিকে। এদিকে কী হবে, ফ্লো অফ ইলেকট্রন হবে। তো তখন কি হবে, এই র্যান্ডাম যে মুভমেন্টটা সেটা বন্ধ হয়ে সবগুলো কি হবে, একটা ডাইরেকশানে সব মুভ করতে শুরু করবে, একটা সেম ডাইরেকশানে সব মুভ করতে শুরু করবে। এবার যখন মুভমেন্টটা হবে তখন কি তাহলে মনে হচ্ছে যে ইলেকট্রনগুলো ছুটে বেড়াচ্ছে মাথাও মাথা বা এখান থেকে, কিন্তু সেটা কত স্পিডে হচ্ছে। আর ইলেকট্রিসিটি ফ্লো হয় জেনারেলি কী হয় লাইটের স্পিডে। তা মনে হতে পারে যে তাহলে ইলেকট্রনগুলো কী হচ্ছে লাইটের স্পিডে নেগেটিভ প্লেট থেকে পজিটিভ প্লেটের দিকে যাচ্ছে, বোঝা গেল। কিন্তু সেটা বাস্তবে হয় না। বাস্তবে কি হয় না, ইলেকট্রনগুলো, এই যে ইলেকট্রনগুলো আছে, এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, এটা একটা, তিনটে ইলেকট্রন যদি এক্সাম্পল দিই, তাহলে এই ইলেকট্রনটা কি করবে, এ যখন এনার্জি পাবে ও কি করবে, একে ফোর্স করবে, থ্রাস্ট দেবে, তারপর ও কি করবে তার পরেরটাকে থ্রাস্ট দেবে। তাহলে এইভাবে পুশ করতে 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 এনার্জিটা মুভ হয় লাইটের স্পিডে, কিন্তু ইলেকট্রনগুলো কি হয় নিচের জায়গা থেকে একটু একটু করে সরে, একটু একটু সরতে থাকে, যেটা খুবই মিনিমাম। এবার কারেন্ট ফ্লো হওয়ার সময় এই যে একটু করে ইলেকট্রনগুলো সরে যাচ্ছে, এর জন্য যে ভেলোসিটিটা জেনারেট হচ্ছে ইলেকট্রনের মধ্যে, সেটাকে আমরা কি বলি, ড্রিফট ভেলোসিটি। কি বলবো আমরা সেটাকে, না ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটি, তা ড্রিফট ভেলোসিটি কাকে বলে না, অ্যাভারেজ ভেলোসিটি অফ এন, এটা এন হবে, ইলেকট্রন ডিউরিং ফ্লো অফ কারেন্ট। কারেন্ট ফ্লো হওয়ার সময় ইলেকট্রনগুলো যেটা ইউনি ডাইরেকশনাল মুভ হচ্ছে তার জন্য যে ভেলোসিটিটা পাচ্ছি সেটা হচ্ছে কি ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটি কী হয়, একটা রেজাল্টেন্ট ভেলোসিটি পাই যেটা কারেন্ট ফ্লো হওয়ার সময়, এবং এটা এফেক্টিভ। কিন্তু ফার্মি ভেলোসিটিটা কী হচ্ছে, একটা সিঙ্গেল ইলেকট্রনের র্যান্ডাম মোশনের ভেলোসিটি। এর প্রত্যেকটার আলাদা আলাদা ফার্মি ভেলোসিটি পাবো, যেটা আশপাশেই থাকবে, কিন্তু প্রত্যেকটা ভেক্টর ডাইরেকশানটা আলাদা আলাদা হবে। তো ফার্মি ভেলোসিটির অ্যাভারেজ সাম কী হয় না, রেজাল্টেন্ট অফ ফার্মি ভেলোসিটি ইজ অলওয়েজ জিরো। ওই জন্য কি হয়, যখন কোনো কারেন্ট ফ্লো হয় না, তখন কি হয় না, যে ইলেকট্রনগুলো ফ্রি ইলেকট্রনগুলো থাকে ও র্যান্ডাম অর্ডারে থাকার জন্য ওদের কোনো এফেক্টিভ কারেন্ট জেনারেট করে না। এর কারণে আমরা যে কোনো মেটেরিয়ালে টাচ করলে আমাদের শক পাই না বা কিছুই পাই না, কারণ ওর মধ্যে না কোনো পোটেনশিয়াল আছে না কোনো কারেন্ট আছে, কোনো কিছুই নেই। আর ফ্রি ইলেকট্রন যে অ্যাভেলেবেল আছে, মনে হতে পারে এত ফ্রি ইলেকট্রন অ্যাভেলেবেল আছে তো হাত দিলে হয়তো শক খাবো, কিন্তু হবে না। এই কারণেই ওগুলো র্যান্ডাম অর্ডারে থাকে, যার ভেক্টর সামটা কী হয় জিরোতে কনভার্ট হয়ে যায়। বোঝা গেছে? এই যে ফ্রি ইলেকট্রনগুলো আমি এতক্ষণ বোঝানোর চেষ্টা করছিলাম যে ইলেকট্রনগুলো যে ফ্লো হচ্ছিল, ইলেকট্রনের ফ্লো যে এদিক থেকে এদিকে হচ্ছিল, এদিকে মাইনাস ছিল এদিকে প্লাস ছিল। এই যে ইলেকট্রনের ফ্লোটা হচ্ছে আমার কার জন্য হচ্ছে না, এই পজিটিভ প্লেট আর নেগেটিভ প্লেটটার জন্য। তাহলে এই পজিটিভ প্লেট আর নেগেটিভ প্লেটটা কী হচ্ছে, আমার পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করছে। তো দুটো জায়গার মধ্যে কি হচ্ছে, এনার্জি গ্যাপ তৈরি করছে। এনার্জি গ্যাপ তৈরি করার জন্য ও একটা পুশ পাচ্ছে ইলেকট্রনগুলো যে একটা ডাইরেকশানে মুভ হওয়ার জন্য। তো যে দুটো এনার্জি স্টেটের যে গ্যাপটা, এটাকে আমরা কি বলি, পোটেনশিয়াল ডিফারেন্স বলি। কি বলি, পোটেনশিয়াল ডিফারেন্স বলি। এবার যেটা বলছিলাম যে ইলেকট্রনগুলো কি হয়, আমার সবসময় নেগেটিভ থেকে পজিটিভের দিকে ফ্লো হয়, নেগেটিভ থেকে পজিটিভের দিকে ফ্লো হয়। এটা হচ্ছে ফ্লো ডাইরেকশন অফ ইলেকট্রন। কিন্তু কারেন্টের ডাইরেকশান আমরা কি করি, সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে, এটা হচ্ছে ডাইরেকশন অফ কারেন্ট।
তাহলে হঠাৎ করে আমরা ইলেকট্রনের ডাইরেকশন অপোজিটেই কেন ধরি কারেন্টের ডাইরেকশান, এটা একটু জানার দরকার আছে। এটা কনভেনশনাল মেথড একটা, সেটা কোথা থেকে এসছে না ইলেকট্রিসিটি যখন থেকে আমরা স্টাডি করছি বা ইলেকট্রিসিটি যখন থেকে ইউজ করা হয়, তা বেসিক ইলেকট্রিসিটি শুরু হয়েছিল কোথা থেকে না ব্যাটারি থেকে। তো ব্যাটারির মধ্যে কি থাকে না ব্যাটারির মধ্যে একটা সলিউশন থাকে, যেটা জেনারেলি কী হয় ডাইলিউট H2SO4। এখানে দুটো ইলেকট্রোড থাকে, একটা ক্যাথোড আর একটা অ্যানোড। জেনারেলি এটা কি কপারের হয় পজিটিভ, আর এটা নেগেটিভ। এটা জেনারেলি কী হয় জিঙ্কের হয়, জিঙ্কের হয়। বোঝা গেল? এবার যখনই এখানে আমি ডাইলিউট H2SO4 ইউজ করি, তো এই H2SO4 কিসে H2+ আর SO4- ভাগ হয়ে যায়, এগুলো আমরা আগেই জানি। আর নেগেটিভ পার্টে কী হয় আমার এখানে ইলেকট্রন ডিপোজিটেড হতে থাকে, ইন্টারনালি ইলেকট্রনগুলো কপারের প্লেট থেকে জিঙ্কের প্লেটে চলে আসে। এবার যখনই আমি এই দুটো টার্মিনালকে কোনো একটা সার্কিটের থ্রু দিয়ে জয়েন্ট করে দেবো, তখন কী হবে এই কেমিক্যাল রিয়াকশানটা কন্টিনিউয়েশনের জন্য এখানকার ইলেকট্রনগুলো এই সার্কিটের থ্রু দিয়ে এদিক দিয়ে এসে এদিকে ফ্লো হবে এবং এই কেমিক্যাল ইকুয়েশানটাকে কমপ্লিট করবে। বোঝা গেল? তো ইলেকট্রনগুলো কী হবে মাইনাস থেকে প্লাসে ফ্লো হবে, যেটা একটু আগে আমরা বুঝছিলাম, এইভাবে ইলেকট্রন ফ্লো হয়। তো এখানে ইলেকট্রনগুলোকে ফ্লো করতে বাধ্য কে করলো না এখানে অনেকগুলো ইলেকট্রন জমে গেছিলো আর এখানে ইলেকট্রনের শর্ট ছিল। তাহলে এখানে এটা নেগেটিভলি চার্জ হয়ে গেছিলো, এটা পজিটিভলি চার্জ হয়ে গেছিলো। এই যে চার্জের ডিফারেন্স বা এই যে এনার্জির একটা ডিফারেন্স হচ্ছে, দুদিকে দু রকমের এনার্জি রয়েছে, এর যে ডিফারেন্সটা হচ্ছে এই ডিফারেন্সটাই ইলেকট্রন ফ্লোকে নিয়ে গেছে, ইলেকট্রন ফ্লো করিয়েছে। এই ডিফারেন্সটা কী ইলেকট্রনকে ফ্লো করিয়েছে। তো এই ডিফারেন্সটাকে কী বলি আমরা পোটেনশিয়াল ডিফারেন্স। কী বলি পোটেনশিয়াল ডিফারেন্স। সেটাকে আর একটা বেসিক এক্সাম্পল দিয়ে আমরা যদি বোঝার চেষ্টা করি, যে একটা জলের ট্যাঙ্ক যদি অনেক উঁচুতে থাকে আর একটা জলের ট্যাঙ্ক যদি নিচে থাকে, তো এই দুটোকে যদি আমি কী করি পাইপ দিয়ে কানেক্ট করে দিই, এখানে হচ্ছে এই অবধি জল আছে, এখানে একটুখানি ধরা যাক জল আছে, তো কী হবে জল সবসময় কী হবে উঁচু থেকে নিচে যাবে। এটা একদম সিম্পল কনসেপ্ট। কেন উঁচু থেকে নিচে যায়? কারণ এইখানে যে জলটা আছে এটা অনেক বেশি হাইটে রয়েছে, তো ওর মধ্যে যে স্ট্যাটিক পোটেনশিয়াল রয়েছে, স্ট্যাটিক পোটেনশিয়ালের ইকুয়েশান কি না mgh, m ফর মাস, g হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যান্ড h হচ্ছে হাইট। তার এখানে হাইটটা বেশি আর এখানে কি হচ্ছে আমার হাইটটা কম। তাহলে বেশি হাইট মানে mgh বেশি, কম হাইট মানে mgh কম। তাহলে বেশি হাইট mgh বেশি, তার বেশি এনার্জি থেকে কম এনার্জিতে ওয়াটার ফ্লো হয়। সেম একই রকমভাবে কারেন্টও কী হয় বেশি এনার্জি থেকে কম এনার্জির দিকে ফ্লো হবেই, মানে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এবং এই কনসেপ্টটাই বহু বছর ধরে চলে আসছিল যখন ইলেকট্রন ডিসকভারি হয়নি। ঠিক আছে? এবার ওই জন্য আমরা যখন থেকে ইলেকট্রিসিটি ইউজ করছি সেই সময় থেকে আমরা জানি কি কারেন্ট সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে ফ্লো হয়। আর ইলেকট্রন যেহেতু আবিষ্কার হয়নি ওই সময় ধরে নেওয়া হয়েছিল যে চার্জ ফ্লো হয়, আয়নগুলো ফ্লো করে, মানে এদিকে যে H2SO4 যে আয়ন থাকে এই আয়নগুলো ফ্লো হয় বলে এই ধরনের কনসেপ্ট তখন ছিল। পরবর্তী ক্ষেত্রে যখন ইলেকট্রন আবিষ্কার হয় এবং ইলেকট্রন নিয়ে ডিপ স্টাডি করা হয় তখন দেখা যায় যে কারেন্ট ফ্লোর জন্য কে দায়ী না ইলেকট্রন, যেটা একটু আগে আমরা ডিসকাস করেছি যে কীভাবে কারেন্টটা ফ্লো হয়। এবার আমার বক্তব্যটা হচ্ছে যে যখন আমরা জানতে পারলাম ইলেকট্রন নেগেটিভ থেকে পজিটিভে ফ্লো হয়, কিন্তু এতদিন ধরে যেহেতু আমরা জেনে আসছিলাম কি যে জেনে আসছিলাম নয় আমরা ধরে নিয়ে আসছিলাম যে কারেন্ট সবসময় কারেন্টের যে ডাইরেকশানটা আমরা ধরি সেটা হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। পরবর্তী ক্ষেত্রে ওই ডাইরেকশানটাকে আর চেঞ্জ করা হয়নি। ওই জন্য আমাদের কারেন্টের ডাইরেকশানটা আমরা ধরি সেটাকে আমরা সবসময় কী করি না পজিটিভ থেকে নেগেটিভে দেখি করি, পজিটিভ থেকে নেগেটিভে। এটা হচ্ছে কারেন্টের ডাইরেকশান। আর এই জন্য এই কারেন্টটাকে আমরা কী বলি কনভেনশনাল কারেন্ট। যেহেতু এটা কনভেনশনাল মেথড ধরে রাখা হয়েছে অনেক দিন ধরে, এটা কী বলা হয় কনভেনশনাল কারেন্ট। তাহলে কি বুঝলাম কারেন্ট সবসময় কী হয় প্লাস থেকে মাইনাসের দিকে আর ইলেকট্রন কী হয় মাইনাস থেকে প্লাসের দিকে। তো এখানে কি বোঝা গেল যে পোটেনশিয়াল হচ্ছে এক ধরনের এনার্জি যেটার জন্য কি হয়
কারেন্ট ফ্লো হয়, যেটার জন্য কী হয় কারেন্ট ফ্লো হয়। এবার পোটেনশিয়ালকে যদি আমি বুঝতে চেষ্টা করি, পোটেনশিয়াল অ্যাকচুয়ালি জিনিসটা কী, তাহলে এটা যদি একটা পয়েন্ট হয়, একটা চার্জকে যদি ইনফাইনাইট ডিস্টেন্স থেকে এই চার্জটাকে এই পয়েন্টটা আনতে আমার যে পরিমাণ এনার্জি লাগবে সেটাকে আমরা কি বলি, এই পয়েন্টের পোটেনশিয়াল। যেমন একটু আগে এখানে আঁকছিলাম কি, যে একটা mgh দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম যে ওই পয়েন্টের হাইটের রেসপেক্টে স্ট্যাটিক পোটেনশিয়াল, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল। এবার একই রকম যখন দুটো পয়েন্ট থাকবে, দুটো পয়েন্টের পোটেনশিয়াল দুরকম হবে, তো এই দুটো পয়েন্টের পোটেনশিয়ালের মধ্যে যে ডিফারেন্সটা সেটাকে আমরা কী বলবো, পোটেনশিয়াল ডিফারেন্স। এর ইউনিট কি, ইউনিট হচ্ছে কি ভোল্ট, মনে থাকবে এর ইউনিটটা হচ্ছে ভোল্ট। এবং এই পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য কি হয়, কারেন্ট ফ্লো হয়, এবং সেই কারেন্টের ইউনিট কি, কারেন্ট ইউনিট হচ্ছে কি অ্যাম্পিয়ার, কারেন্টের ইউনিট কি অ্যাম্পিয়ার। এবার কারেন্ট ফ্লো হওয়ার জন্য রেসপন্সিবল কে, কারেন্ট ফ্লো হওয়ার জন্য রেসপন্সিবল হচ্ছে ইলেকট্রন। তাহলে একটা ইলেকট্রনের মধ্যে কত পোটেনশিয়াল থাকে না, 1.602 ইন্টু 10⁻⁻19 ভোল্ট, এত ভোল্ট। এবার হচ্ছে তাহলে 1 ভোল্টের মধ্যে কতগুলো ইলেকট্রন থাকবে না, 1/1.602 ইন্টু 10⁻⁻19 ইকুয়াল টু 6.24 ইন্টু 10⁻18 নাম্বারস অফ ইলেকট্রন, যেটাকে আমরা কি বলতে পারি না 1 কুলম অফ চার্জ। তাহলে এই 6.24 ইন্টু 10⁻18 নাম্বার অফ ইলেকট্রনকে আমরা 1 কুলম চার্জ হিসাবে ডিফাইন করি। বোঝা গেছে? এবার বক্তব্যটা হচ্ছে এই ইলেকট্রনগুলো ফ্লো হওয়ার জন্যই আমার কারেন্ট জেনারেট হচ্ছিল। তাহলে কারেন্টকে তো কিছুভাবে ডিফাইন করতে হবে, যে অ্যাম্পিয়ার ইউনিটটাকে, অ্যাম্পিয়ার ইউনিটে ডিফাইন করতে হবে। তাহলে অ্যাম্পিয়ার ইউনিটটাকে আমরা কীভাবে ডিফাইন করি না, যদি এই পরিমাণ মানে 6.24 ইন্টু 10⁻18 নাম্বার অফ ইলেকট্রন যদি একটা তারের মধ্য দিয়ে কোনো একটা পয়েন্টের, তারের কোনো একটা বা কন্ডাক্টারের কোনো একটা পয়েন্ট দিয়ে 1 সেকেন্ডে পাস হয়, তাহলে ওই ইকুইভ্যালেন্ট কারেন্টকে আমরা কি বলবো, 1 অ্যাম্পিয়ার বলবো। বোঝা গেল? মানে একটা যদি এটা কন্ডাক্টার হয়, এখানে যদি ক্রস সেকশন ধরি, এই পয়েন্টটাকে যদি আমার 6.24 ইন্টু 10⁻18 নাম্বার অফ ইলেকট্রন পার সেকেন্ডে পাস হয়, তখন এটা কি বলবো, 1 অ্যাম্পিয়ার বলবো। কি বলবো? 1 অ্যাম্পিয়ার বলবো। মানে 1 কুলম চার্জ, যদি 1 কুলম চার্জ কোনো একটা পয়েন্ট দিয়ে 1 সেকেন্ডে পাস করে, তখন তাকে কি বলবো, 1 অ্যাম্পিয়ার বলবো। তাহলে এখান থেকে বলা যেতে পারে 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু 1 কুলম বাই 1 সেকেন্ড। অথবা এটাকে লিখতে পারি, অ্যাম্পিয়ার ইউনিট কি আই ইকুয়াল টু চার্জের ইউনিট কি কিউ, আর টাইমের ইউনিট কি টি। ছোটো কিউ আমরা লিখতে পারি চার্জকে, অসুবিধা কিছু নেই। তাহলে আই ইকুয়াল টু কিউ বাই টি, আই ইকুয়াল টু কিউ বাই টি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইকুয়েশান। এবার পোটেনশিয়াল একটু আগে কী পড়ছিলাম আমরা, যে একটা চার্জকে যদি আমি অনেক দূর থেকে কোনো পয়েন্টে নিয়ে আসি, তাহলে যে ওয়ার্ক ডান করছি বা এনার্জিটা খরচা করছি, সেইটাকে কি বলি, ওই পয়েন্টের পোটেনশিয়াল। ঠিক আছে? যার ইউনিট কি ভোল্ট। তাহলে ভোল্ট ইকুয়াল টু আমি লিখতে পারি, ভোল্ট লিখতে পারি না এনার্জি বাই চার্জ, মানে 1 ইউনিট অফ চার্জকে নিয়ে আসতে যে পরিমাণ এনার্জি খরচা হয় সেটাকে আমরা কি বলবো, 1 ভোল্ট বলবো। ভোল্ট ইকুয়াল টু ওয়ার্ক ডান মানে ডাব্লিউ বাই কিউ, ডাব্লিউ বাই কিউ। এবার এই যে আই ইকুয়াল টু কিউ বাই টি আর ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, এই দুটোকে যদি আরও স্পেসিফিকভাবে ডিফাইন করতে চাই, তাহলে আমার কি হবে না, আই ইজ ইকুয়াল টু, অ্যাকচুয়ালি এটা কি, কিউটা তো স্ট্যাটিক না, চেঞ্জ হচ্ছে, মুভ করছে, তবে তো কারেন্ট। খালি চার্জ এটা স্টোর থাকলে কারেন্ট ফ্লো হয় না। তা চেঞ্জ অফ, আমি এই কথাটাকে আরও ভালো বলতে পারি না, চেঞ্জ অফ কি চার্জ, চেঞ্জ অফ চার্জ বাই চেঞ্জ অফ টাইম। তা চেঞ্জ মানে একটু চেঞ্জ দেখানোর জন্য কী দিয়ে আমরা ডিফাইন করি না, ডেরিভেটিভ দিয়ে। তাহলে এটা বলতে পারি ডি কিউ ডিটি। তাহলে আই ইকুয়াল টু ডি কিউ ডিটি। একই রকম এখানে চেঞ্জ অফ এনার্জি,
তাহলে ভি ইকুয়াল টু ডি ডাব্লিউ ডিকিউ। বোঝা গেছে? আবার ইউনিটের রেসপেক্টে যদি বলি কী হবে আমার, আই হচ্ছে অ্যাম্পিয়ার, তার কুলম পার সেকেন্ড। একই রকম এখানে ভোল্টেজের ক্ষেত্রে কী হয়, ভি ইকুয়াল টু ওয়ার্ক ডানের ইউনিট কি জুল, তা জুল পার কুলম, জুল পার কুলম। তাহলে কারেন্ট আর ভোল্টেজ এই দুটো পরিষ্কার বোঝা গেল। এবার হচ্ছে কারেন্টকে যদি আরেকটু আমি পরিষ্কারভাবে লিখি, তো আমরা কি দেখলাম, আই ইকুয়াল টু ডিকিউ ডিটি। তাহলে এখান থেকে লিখতে পারি ডিকিউ ইকুয়াল টু আই ডিটি। এবার বোথ সাইড যদি ইন্টিগ্রেশন নিয়ে নিই আমি, তাহলে কী হবে, আমি এখান থেকে কী হতো, কিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ আই ডিটি। এবার লিমিট লাগাতে হবে ইন্টিগ্রেশন না মাইনাস ইনফিনিটি থেকে টি টাইম, মানে যেই সময় অবধি আমি দেখছি একটা সময় এখন দাঁড়িয়ে আছে প্রেজেন্ট সময়, ফিউচারের চার্জ তো আমি বার করতে পারবো না। তা এই সময় যেহেতু দেখছি তার জন্য একটা টাইম টি অবধি আমাকে ইন্টিগ্রেশনটা নিতে হবে। কোথা থেকে না, পাস্ট থেকে, যখন থেকে আছে। তো এটাকে যদি আমি আরও পার্টিশনে ভাগ করে দিই, কী দাঁড়াবে, মাইনাস ইনফিনিটি থেকে 0 আইডিটি প্লাস ইন্টিগ্রেশন 0 থেকে টি আই ডিটি। আর এটা কি পাস্ট, মানে এটা যদি টাইমের অ্যাক্সিস হয় আমার, তাহলে এদিকটা কি হচ্ছে, এটা হচ্ছে পাস্ট, এটা কি হচ্ছে প্রেজেন্ট, এটা কি ফিউচার। তাহলে এটা টি ইকুয়াল টু এখানে 0, তাহলে এর আগে অবধি যে কারেন্টটা ফ্লো হচ্ছিলো সেটা হচ্ছে কোনটা, এটা। আর এখান থেকে যত দূর অবধি আমি যদি টি, এটা টাইম টি নিই, তাহলে এই ডিস্টেন্সটা কি না এইটুকু পোর্শনটা। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, এটা ছিল কি পুরনো আগে যে চার্জটা ছিল, মানে কি ইনিশিয়াল চার্জ বা ইনিশিয়াল কারেন্ট যেটা ছিল, মানে যখন আমি চেক করতে এলাম, যেই সময়তে সুইচটা অন করলাম তার আগেও যদি কোনো কারেন্ট ফ্লো হয়ে থাকে সেটা হচ্ছে এই পাস্ট ডেটটা, ঠিক আছে। আর যেই অবধি আমি দেখছি সেটা হচ্ছে প্রেজেন্ট এবং এই টি টাইম অবধি দেখছি। তাহলে এটাকে আমি ফাইনালি লিখতে পারি কি, কিউ ইজ ইকুয়াল টু আই 0, মানে ইনিশিয়াল চার্জ টি ইকুয়াল টু 0, মানে এইখান অবধি যখন পৌঁছেছে তখন যে পরিমাণ আমার কারেন্ট ছিল, ইনিশিয়াল কারেন্ট প্লাস ইন্টিগ্রেশন অফ 0 থেকে টি আই ডিটি। এটাও একটা ইম্পর্ট্যান্ট ইকুয়েশান, এটা অনেক পরীক্ষাতে আমাদের আসতে পারে। এবার ভোল্টেজ আর কারেন্ট তো আমরা বুঝে গেলাম, অসুবিধার কিছু নেই। এখান থেকে কোনো কিছু কোশ্চেন নিলে আমরা সলভও করতে পারবো। এবার পাওয়ার কী জিনিস, পাওয়ার হচ্ছে পার সেকেন্ড, মানে এক সেকেন্ডে যে পরিমাণ এনার্জি লাগে কোনো কিছু কাজ করার জন্য সেটাকে আমরা কী বলি, পাওয়ার বলি। 1 সেকেন্ডে কোনো কিছু কাজ করার জন্য যে পরিমাণ এনার্জি লাগে সেটাকে আমরা পাওয়ার বলি। তাহলে পাওয়ার ইকুয়াল টু এনার্জি বা ওয়ার্ক ডান পার সেকেন্ড, ওয়ার্ক ডান পার সেকেন্ড। বোঝা গেছে? তাহলে এখানে লিখতে পারি পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। এটাকে যদি এভাবে ভাঙি, ডাব্লিউ বাই সি বা কিউ ইন্টু কিউ বাই টি, তাহলে কোনো অসুবিধা নেই, কিউ কেটে যাবে, তাহলে এটাই পাবো। এটা কি ডাব্লিউ বাই কিউ, এটা অ্যাকচুয়ালি কি ভি, আর এটা কি কিউ বাই টি, এটা হচ্ছে আই। তাহলে এখান থেকে আমি বুঝতে পারলাম কি ইলেকট্রিক্যাল ক্ষেত্রে পাওয়ার ইকুয়াল টু ভি ইন্টু আই। এটা সবাই হয়তো পড়ে যে পাওয়ার ইকুয়াল টু ভি ইন্টু আই, কিন্তু কোথা থেকে এলো পাওয়ারের ইকুয়েশানটা ভি ইন্টু আই সেটা সবাই হয়তো জানে না। ক্লিয়ার? যার ইউনিট কি আমরা লিখি ওয়াট, যার ইউনিট কি লিখি আমরা ওয়াট। তো আজকে ভিডিওতে আমরা কি শিখলাম না, কনসেপ্ট অফ কারেন্ট, ভোল্টেজ অ্যান্ড পাওয়ার। তো পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট টপিকটা পড়ব। ওকে, বাই।